এই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। কাঁধের উপর থেকে ধীর স্থিরভাবে সরিয়ে নিল প্রচণ্ড ভারী দুহাত, যেই হাতের ভর বুঝি কয়েক টনের কাছাকাছি হবে। ঘটনার আকস্মিকতায় ছিপছিপে পাতলা কাঁধের উপর যতক্ষণ ওই হাত দুটো ভর করেছিল ততক্ষণ নাড়াচাড়া করার এক চুলো হিম্মত ছুটাতে পারেনি ফিহা। কি ভয়ঙ্কর পরিস্থিতি! লোকটার শারীরিক শক্তিমত্তা নিয়ে চরম একটা ভয় কাজ করছে এখন। বলবান হাতের রগ, ফুলে ফুলে থাকা দাম্ভিক পেশি, তন্তু এবং লোহার মতো শক্ত বুকের খাঁজকাটা সৌষ্ঠব্য পেশির অবস্থা দেখলেই বুকের রক্ত যেন হিম হয়ে আসে। ঘুলঘুলির ফাঁক ফোকর দিয়ে আসা পাতলা ফিনফিনে আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষটির পোড় খাওয়া দৃঢ় প্রতিজ্ঞ মুখ। একটু আগে যে ব্যথাতুর ছাপটা তার চোখের মণিতে হালকা করে ফুটে উঠেছিল, সেখানে এখন ফুটে আছে ঠান্ডা আগুনের মতো চোখ। যে দুর্ভেদ্য চাহনির কাছে এখনও ফিয়া অন্যান্যদের মতো একদম অভ্যস্ত নয়। ঢোক গিলে নিজের শুকনো খড়খড়ে গলাটা ভিজিয়ে নিতেই ফিয়া আস্তে করে শুধালো, আপনি আপনি কি বলতে এসেছিলেন তখন? কথাটা বলতে গিয়েও সহসা কেমন কেঁপে উঠল ফিয়ার স্বচ্ছ সরল কণ্ঠস্বর। এ কাঁপনের অর্থ নিজেও বুঝতে পারল না স্বয়ং ফিয়াও। শুধু টের পাচ্ছে বুকের ভিতর অজানা এক ভয়ের কুণ্ডলী প্রচণ্ড পাক খেয়ে যাচ্ছে। ওর ভীত ভীত অবস্থাটা বুঝতে পেরে বোধহয় নিজেকে একটু সহজ বোধ করল জুনায়েদ সাহেব। তার অসম্ভব কঠিন ব্যক্তিসত্তার কাছে এখনও এই ছোট্ট কোমল প্রাণটা তৈরি হয়নি। তাকে বেশ সহজ আচরণ করতে হবে ওর সামনে। যতটা সহজবোধ্য আচরণ করলে এই প্রাণচঞ্চল নারীটি তার কাছে দ্বিধা, সংশয়, চিন্তা ভাবনা এসব ভুলে তাকে মুখোমুখি নিতে পারবে। কাঠের স্তূপ সাজানো নোংরা লাকড়ি ঘরে আর একদণ্ড ওকে দুর্লভ নিঃশ্বাস টানতে দিল না শাহিদ। সরু কবজিটা ডান হাতের বলিষ্ঠ মুঠোর ভেতরে 5 আঙ্গুলে খাবলে সেখান থেকে দ্রুত বেগে বাইরে নিয়ে বেরোলো। লম্বা লম্বা পায়ের হনহন গতির সাথে তাল ঠুকে হাঁটতে পারছিল না ফিহা। এত জোরে হাঁটছিল যে লোকটার নরম চুলগুলো পর্যন্ত হাঁটার অস্থির তালে ব্যগ্রভাবে উঠছিল। এই অল্পতম সময়ে কখন যে ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে কানে বসিয়েছে তা খেয়াল করেনি ফিয়ার চোখ। শুধু ফ্যালফ্যাল চোখে এটুকু দেখলো ফোনের ওপাশে থাকা ব্যক্তি থেকে চরম তেজ দেখাতে গিয়েও নিজেকে চূড়ান্ত সীমায় আটকে রেখে বলছে, এই নোংরা ঘরে কোন সাহসে ওকে পাঠানো হয়েছে? এগুলো করার জন্য তোমার বোন এখানে নিয়ন্ত্রণ করেছে ওদের। এখানে জুতা মেরে গরুধান করার নাটক চলছে। আজগর বাড়ির গোলা জলকে যদি ওকে আর ছোটো আন্টির পরিবারকে অপমান করতে চায়, এই বিয়ে বাড়ির বিয়ে যে কোন দিক দিয়ে ভাঙবো সেটা উনি চিন্তা করতে পারবে না। তোমার শিশু সুলভ অবুঝ বোনটাকে হ্যান্ডেল করো, এখনও সময় আছে। পরে আমার হাতে পায়ে ধরলে কোনো কাজ দেবে না। ছেলের বেপরোয়া ভঙ্গির কঠোর বাক্য শুনে থমকে আছেন আফসানা। দয়ে ভর্তি চামচটা মুখ পর্যন্ত এলেও ঠোঁট ডিঙিয়ে জিভে পৌঁছাতে পারল না। তার বজ্রহত চাউনি দেখেই সুপিয়া খানম জুলো জুলো প্রশ্ন মাখানো চোখে আপার দিকে তাকিয়ে আছে। ইশারায় চোখ দিয়ে যেন বোঝালো, কি হয়েছে আপা? কেডাই ফোন দিছে? আফসানা সে উত্তর না দিয়ে নিজের অপ্রস্তুত ভাবটা স্বাভাবিক করে নিয়ে বলল, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না সাইদ। তুই কিসের জন্য অন্যের ঝালটা আমার উপর মেটাচ্ছিস? কে কি করেছে? কাকে কোথায় পাঠিয়েছে? বোঝার মতো কিছু বলেনি মা জননী। যা এখন বলেছি সেগুলো নিয়ে ব্রেন খাটাও। উত্তর এখানেই আছে। লাস্ট একটা কথা এটাই বলবো, কোনো প্রোক্রাস্টিনেশন ঝামেলার জন্য যদি অন্য কাউকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করে, তখন এমন মরা কান্নাই তোমার বোন আর তার শ্বশুর গোষ্ঠীকে কাঁদাবো যে তারা শান্তিতে দুদণ্ড টিকে থাকতে পারবে না। সময় থাকতে সামাল দাও। সাইদ, কোথায় কি হয়েছে? কিসের সামাল? খুলে বলবি তুই? এই কথাটা তিনি ছুড়ে দেওয়ার আগেই টুট টুট করে এক নাগারে যান্ত্রিক শব্দগুলো শুনতে পান কানে। ছেলে ফোন কেটে দিয়েছে। সামনে থেকে সুফিয়া
যে ইচ্ছে মতো প্রশ্ন ছুড়ে দিচ্ছে সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই আফসানার। চিন্তিত মুখে ভ্রু কুচকানো অবস্থায় ঝট করে সোফা থেকে দাঁড়িয়ে পড়তেই গম্ভীর সুরে হুকুম দিলেন তিনি। প্রশ্ন করো না সুফিয়া, আমার সঙ্গে এক্ষুনি তুমি রান্নাঘরের পাশের ঘরটাতে চলো। রোকসানার সাথে জরুরি কথাটা না বললেই নয়। সাইদ আমাকে যেই স্বরে কথাগুলো বলেছে সেখানে মনে হচ্ছে না ঘটনাটা সামান্য কিছু। চলো তাড়াতাড়ি, যেতে যেতে কথাগুলো বলছি। আফসানার নির্দেশ শিরোধার্য মেনে পৌঢ় শরীরটা ঝরঝরে চাঙ্গা করে বললেন সুফিয়া খানম। আপনার বইনের গোষ্ঠী কোন হানে গিট্টুটা বাজাইছে কে জানে। আজগার সাপে যদি ব্যাকা বোকা কিছু কইয়া থাহে, ব্যাটা থোবড়া কইলাম আপনার পোলায় ফাডাইয়া লইব। লাকড়ি ঘর থেকে বেরিয়ে হাতের ডান দিক বরাবর পরপর 3টি রুম পেরোলেই একদম শেষ মাথায় থাকা সেগুন কাঠের দরজা দেওয়া রুমটা শাহিদের জন্য বরাদ্দ। আলাদা একাকী নিজের মতো নিজের চলাফেরা করার জন্য দীপ এই রুমটা নিজে বেছে দিয়েছে। 12 বাই 12 ফুটের ছিমছাম রুমটায় কেমন শান্তি মাখানো, দুচোখ জুড়ানো, মন ভুলানো শ্রীনীরবতা মিশে আছে। নবমোচরে ভেতরে ঢুকতে শোষো করা শব্দে পাগলা হাওয়ার দল জানালার সবগুলো পর্দা উড়িয়ে ভিতরে ঢুকলো। মন নরম করে দেওয়া প্রকৃতির চঞ্চলতায় হাসি দিয়ে ফিয়া মুক্ত চোখে সেই প্রশস্ত জানালার দিকে এগোতে এগোতে কাছে যায়। দূর আকাশে রাত্রি ঘনানো অন্ধকার চাদর, চাদরের বুকে কামড় বসানো এক চিলতে চিকন বাঁকা চাঁদের হাসি। কুয়াশার মতো তুলো তুলো মেঘেরা সেই হাসিকে ঢেকে দিতে চাইলেও চাঁদ বুড়ি যেন উকি দিয়ে হাসি দিচ্ছে। জানলার উপর 2 হাত ফেলে গোলাপি নিখুঁত মেলি কোমল ঠোঁটে প্রাণ চঞ্চল করা মিঠে হাসি ঝুলছে। সেই হাসি যদিও দ্বিতীয় ব্যক্তিটি দুচোখ দেখতে পাচ্ছে না, তবুও বড়সড় হারিকেন আকৃতির চার্জার লাইটটা জ্বালিয়ে সেটা কাচের টি টেবিলে রেখে উঠল। তার অ্যাডিডাস কালো ট্রাউজারের পকেটে অসভ্য মোবাইল ফোনটা আবারও অসভ্যতা শুরু করেছে। পকেটের খাপে হাত ঢুকিয়ে পাওয়ার বাটনটা পুরোপুরি অফ করে দিতে দিতে ফিয়ার বাপাসটা নিঃশব্দে দখল করে দাঁড়ালো। উত্তরের এদিকটায় ঝোপঝাড়ে ভরা ছোটোখাটো জঙ্গলের মতো অন্ধকার অন্ধকার একটা জায়গা। দূরেও শহরের মতো ঘিঞ্জি হিজিবিজি সংকীর্ণ লোকালয় গড়ে ওঠেনি। রক্তে শান্তি ছাড়ানো মৃদু অনুভূতিরা আরও কোমল হয়ে আসলো বুক ভরা বুনো শিউলির গন্ধে। 2 চোখ বন্ধ করে নেয় ফিহা। সেই চোখ বন্ধ করা মুচকি সরল হাসিতে দম নেওয়ার দৃশ্যটুকু দেখে আস্তে আস্তে পুরুষেরই খয়েরি রাঙা ঠোঁট দুটোতে ফুটে উঠল ঐন্দ্রজালিক হাসি। স্ত্রীর চোখের কৃষ্ণাভ মনির তারা দুটোতে জলজল করে ফুটে ওঠে কারো নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার নীরব চাহনি। সেই চাহনির মাঝেই যেন পাঁজরের তলায় অসম্ভব উচ্চ গতিতে ধুকধুক করছে মাংসল পিণ্ড। তার সংযমী চেতনা বারবার প্রলব্ধ করছে ওই পানপাতা মুখটি 2 হাত ধরে তার দিকে ঘুরিয়ে নিতে। সারা মুখ থেকে অবাধ্য চুলগুলো একটা একটা করে সরিয়ে পরম আশ্লেষে গভীর এক তপ্ত স্পর্শটুকু ছুঁয়ে দেয় ওই কপালে। তিত্তির করে বন্ধ চোখ দুটোর পাতা কেঁপে উঠল তার নিরাপদ বুকটার ভিতর চেপে রাখে ওই মুখ। আজও সেই অতীতে ফেলা আসা বড় অদ্ভুত একটা ঘটনার স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। সারা বাড়ি জুড়ে শোকার্তে চিৎকার, কান্নাকাটি। হুঁশে নেই বাড়ির কোনো মহিলা বা মেয়ে। সেই কান্না ভরা বাড়ির ভিতর একটিমাত্র প্রাণ নীরব ছিল। 2 ঠোঁটে যেন অদৃশ্য স্কট চ্যাপ লাগিয়ে পুরোটা সময় বোবা প্রাণীর মতো নির্জীব থাকে মেয়েটা। ফুলে ওঠা চোখ দুটো কি অসম্ভব লাল, ঝরঝর করে 2 গাল ভিজিয়ে নীরব অশ্রু ঝরে পড়ে যাচ্ছে। কিন্তু ঠোঁটে রা নেই, বাক্য নেই, শোরগোলের কোনো চিহ্নটুকুও নেই। শব্দহীন প্রাণটির মতোই কখনো বাবার জন্য প্রেসারের ওষুধ এনে দিচ্ছে, কখনো মুরব্বির কোনো দাদুর জন্য জগ ঢেলে পানি নিয়ে যাচ্ছে, কখনো অমুক কোনো প্রতিবেশিনীর ডাকে এটা ওটা ঘরোয়া জিনিসে হাত বাড়িয়ে একটু আধটু গুছিয়ে দিচ্ছে। শিবনের পাতলা ওড়নাটা মাথায় আলগোছা টেনে ঘোমটা দেওয়া, চুলগুলো বোধ হয় এখনও তাড়াহুড়ো করে আশাতে আঁচড়াতে পারেনি। পরনে চিকেন
কারির সাদা ধবধবে কামিজটা হাঁটু থেকে লম্বায় 2 ইঞ্চি নিচে নেমেছে। পায়ের গোড়ালি অবধি ঢাকা ঢিলেঢালা পাজামাতে শালীন বেশি মেটে পরিমিত বোধজ্ঞান কতটা অভিভূত করেছিল তা সেদিনও জানতে পারেনি, আর সেটা আজও অজানা। ভাবনার বুনন খুলে বহুক্ষণ পর মুচকি হাসি মাখানো সরল মুখটির পানে বলে উঠল শাহিদ। আন্ডারস্ট্যান্ডিং, শার্প থিঙ্কার, ম্যাচুরিটি সেন্স, ন্যাচারাল আবার। আচমকা সংবিত ফিরে পেল। চট করে লঘু শটটার দিকে তাকালো ফিহা। প্রশ্নমাখা অবাক চোখ দুটিতে এক মুঠো সংশয় ভরা উদ্বেগ। কি বলবেন উনি? বুকের গহীন কোণ অবধি ছুঁয়ে দেওয়া মাদকে ভরা ওই চাহনি দুটোতে খেলা করছে নক্ষত্রের মতো উজ্জ্বল। অদৃশ্য চুম্বকের মতো সম্মোহন করে দেওয়া চোখ দুটোতে দুরু দুরু করে কেঁপে ওঠে ফিহার নরম বুক। অনুভব করে খুব সন্তর্পণে জানালার উপর থেকে হাত দুটো তুলে নিয়েছে সুদেহী পুরুষটা। পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করে কাঠের ধুলো লাগা আলগা ময়লার আস্তরণ নিজ দায়িত্বে পুছিয়ে দিচ্ছে। খসে খসে পড়ছে শুকিয়ে যাওয়া খড়খড়ে মেহেন্দি। ভারী এক বুক দম ছেড়ে আবারও নীরবতা ভেঙে বলে উঠল শাহিদ। আমি ওভাবে কথা বলতেই পারি না যেভাবে বললে একটা মেয়ে প্রসন্ন হয়। আমার ভেতরে স্পেশাল কোনো কোয়ালিটি নেই। আই নো অ্যাবাউট দ্যাট। ডিসকাস অন দিস টপিক রাইট নাও ইজ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। শ্যাল উই স্টার্ট? চোস্ত টানে কথা বলার ভঙ্গি দেখে বুকটা ঢিপ ঢিপ করে কাঁপে ফিহার। কি বিষয়ে কথা বলবে এখন? কোন ব্যাপারটা সরাসরি বলার জন্য এভাবে প্রস্তুতি নিচ্ছে সে? মুখের ভিতরে জিভ আড়ষ্ট হয়ে থাকলে ননির পুতুলের মতো ধীরভাবে মাথাটা উপর নিচ নাড়ায় ফিহা। তা দেখে শাহিদ নিমিষের ভিতর ওর হাত দুটো আপন মুঠোয় বজ্র মুষ্টিতে পুড়ে নিয়ে বলল, অন ডিউটি, স্পেশাল চার্জ বাদ দিয়ে ইউজলেস আনস্ট্যান্ড অফ ডে কাটানোর প্রয়োজন আমার নিশ্চয়ই নেই। সকাল 11:30 52 একমাত্র রং ডায়ালড ফোন কলের জন্য অফিসে টানা 3 দিন অফ ডে নিয়ে হইচই চিৎকার এসেছি। আমি চোখের সামনে দাঁড়িয়ে এখন কথা তখন দিয়েছিলাম সন্ধ্যায় আসবো। আমি এসেছি, কিন্তু আপনি আমার জন্য অপেক্ষা করে তাকেননি। নাবিলা হক। মুখের উপর সপাটে এমন কথা শুনে আরও কুকড়ে যায় ফিয়ার বাঁধো বাঁধো মন। তুই সম্বোধন থেকে আপনি সম্বোধনটা শুনে বুকের ভেতরটা কেঁপে কেঁপে দুলছে। ও বয়সে কত ছোট, তবু ওর মুখের আপনি সম্বন্ধটা সে বলছে। ফিয়া সবটুকু করা ভুলের জন্যই কিছু বলতে চাইছিল, কিন্তু আচ্ছন্ন করা নেশালু ঠান্ডা চোখ দুটোতে তাকিয়ে তেমন কিছুই আর বলতে পারল না। মুখটা ওর দিকে একটুখানি নিচে নামিয়ে উচ্চতার সমান সমান করে বলল, সকালে কথাগুলো কি কম দিয়েছিলাম? ধরেছেন একটাও? কল ব্যাক করে একবারও জানার চেষ্টা করেছেন কেন এতগুলো করেছি? তারপর কিভাবে প্রশ্ন উঠে আমি আপনাকে এক চেটিয়ে অপমান করে খুশি হচ্ছি? জবাব কি একটাও দেওয়ার মতো আছে? বারবার কর্ণ করে আপনি সম্মত শুনে মারাত্মক বিষিয়ে উঠল ফিহা। অসহায় ভরা চোখে কিছু বলতে উদ্যত হলে ঠোঁটে স্বজাতীয় শব্দ করে থামিয়ে দিল সে। মাঝের ক্ষুদ্রতম দূরত্বটুকু আরেকটুখানি ঘুচিয়ে দিয়ে জলদগম্ভীর স্বরটা ফিয়ার সমস্ত সত্তা ছুঁয়ে বলল, আমার দেওয়া লাল শাড়িতে সেদিন একা একা ভিজেছেন, গা কাঁপিয়ে জ্বর এসেছে। বিয়ের পর আপনার হাজব্যান্ডের সাথেও সে একই শাড়ি পরে ভিজবেন। তফাৎ শুধু এইটুকুই, সেদিন জ্বর তপ্ত গায়ের তাপ ছেঁকে দিতে আপনার নিজস্ব পুরুষই থাকবে। এক মুঠা লজ্জার আবিরে গাল দুটো রক্তিম হয়ে উঠলে চোখ নিচু করে ফিহা। ঝিমঝিম করা বৈদ্যুতিক স্পর্শ যেন দেহমনের আনাচে কানাচে শিরশিরে তরঙ্গ ছড়িয়ে পড়ে। জানালা দিয়ে আসা উত্তাল বাতাসের ঝাপটা যেন আশু ঝড়ের পূর্ব সংকেত বয়ে আনছে। কাল কি বৃষ্টি হবে? বাঁকা দাদের হাসি তখন ঢেকে গেছে একরাশ কালো মেঘের নিচে। বজ্র মুষ্টিতে আটকে থাকা হাত দুটোয় আলতো একটু চাপ দিতেই চোখ পিটপিট করে তাকিয়ে উঠে ফিহা। ঠিক তখনই আচ্ছন্নের মতো নেশালু ঠান্ডা চোখ দুটোতে বড্ড আটসাটভাবে আটকা পড়ে যায়, যেন ওই চোখ দিয়েই আরেক দফা ছুঁয়ে ছুঁয়ে বলে দিচ্ছে নীরবে, এই পবিত্র আঁচুয়া টুটে আমারই একমাত্র ছোঁয়া থাকবে। এই আঙ্গুলের ফাঁকে শুধু আঙ্গুল গুজবে আমারই হাত। ওই চোখ দুটোর নীরব প্রতিটি অস্ত্র শুধু আমি দেখব। জ্যোৎস্না ভরা রাতে সাক্ষী হবে আমাদের আসঙ্গ সাক্ষাৎ।
অদূরে বেতের সোফাতে জলজল করে জ্বলে উঠছে যান্ত্রিক ডিভাইস। স্ক্রিন জ্বলে জ্বলে বারবার নোটিফিকেশনের ধাক্কায় অন অফ হচ্ছে সেটা। এই প্রথমবার যান্ত্রিক ডিভাইসের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই তুখোর অফিস কর্মকর্তার। হুঁশ নেই, ট্রাউজারে পকেটে বন্ধ। কথাগুলো মুখ ফুটে উচ্চারণ করলো না ওই চরম দাম্ভিক পুরুষ। আজও নিজ কঠোরতায় আবদ্ধ হয়ে নির্বিকার চিত্তে তাকিয়ে রইল শুধু। শান্ত হয়ে থাকা পান পাতা মুখটি কাঠপুতুলের মতো নিষ্প্রিয় চোখে চেয়ে আছে। মস্তিষ্কের প্রতিটি কোনায় কোনায় তখনও বেজে চলেছে একটু আগের কথাগুলো। দুহাতের নরম মুঠো মুচড়ে এলেও মস্তিষ্ক তখন জানান দিচ্ছে গতকাল ঠিক কতটা চালাকি করে সূক্ষ্ম কাজটা করেছে এই লোক। এই মহাদ্রুত লোকটি নিশ্চয়ই কোনো এক ফাঁকে আলমারি থেকে খালামণির শাড়িটা খসিয়েছে। এরপর নিজের আনা পোশাকটা তৃতীয় ব্যক্তি সুফিয়া খালার মাধ্যমে এমন সময় পাঠিয়েছে যখন কিনা না বা অন্য কিছু বলার সময়টুকু নেই। বেচারি খালামণি হয়তো জানেনই না তার আদরের বঞ্চির জন্য কিনে আনা সেই শখের শৌখিন শাড়িটা কারো ক্যানিনান গাড়ির ব্যাকসিটে কিডন্যাপ অবস্থায় ছিল। মাঝখান দিয়ে বৃষ্টি এসে পুরো কাহিনীর ক্লাইম্যাক্স ঘুরিয়ে ফিয়ার কাছেই ওটা পৌঁছে দিল। কি অদ্ভুত খেল, কি অদ্ভুত এক দোলাচল। ফিয়া ব্যাপারটা দেখে জোরে জোরে হাসবে নাকি মহাদত্ত চালটা দেখে সাংঘাতিক একটা ভয় পাবে। বাইরে ঝড়ো বাতাসের প্রবল ঝাপটা শুরু হয়েছে। সেই ঝাপটার তোড়ে কোমল মুখের উপর আছড়ে পড়ছে চুলের আঘাত। দুপক্ষের ভিতর কঠিন নীরবতা শেষ করতে সাইদি আবার মুখ খুলল। যে হেল্পের জন্য ডেকেছিলাম সেটা লাগবে না, প্রয়োজন নেই। যখন সময় হবে নিজে এসে কাজটা করে যাবেন। টি শার্ট খুলে পিঠে হাত দেবার কাজটা ওয়াইফি হিসাবেই তুলে থাকুক। সেদিন মানবতা দেখিয়ে নয়, হক হিসাবেই করে দেবেন। দু কান গরম হয়ে ঝাঝা করে উঠল বুঝি। শক্তভাবে দাঁত কপাটি লাগিয়ে বাইরে থেকে নিজের খোলসটা শান্ত দেখালো ফিহা। যেন কথাগুলো ওকে স্পর্শই করছে না। নিজের তেজ সুপ্ত ব্যক্তিত্বে অটল থেকে খুব শান্ত গলায় জবাব ছুড়ে বলল, রুমালটার জন্য ধন্যবাদ, আসি। কথার ভেতর ন্যূনতম অস্থিরতা না ফুটিয়ে সরাসরি তার সামনে থেকে চলে গেল ফিহা। একদমই বুঝতে দিল না ওর ভিতরে কি বয়ে যাচ্ছে। এক একটি ফুল ফুটানো কথাতে কতটুকু অস্থির হয়ে পড়েছে তা ব্যক্ত করল না এক বন্ধু। সিঁড়ি দিয়ে ধরফর করে নামতেই হঠাৎ আঁতকে উঠে থমকে দাঁড়ায় ফিহা। বুকের হৃৎপিণ্ড যেন এক লাফ দিয়ে গলায় পৌঁছে গেছে। প্রচণ্ড ধুকধুকানির ভিতর নিঃশ্বাস আটকে এলেও ঠেলেঠুলে একটা হাসি দিয়ে বলল, এখানে? আপনি এখানে কেন খালু? উপরে যাচ্ছেন আপনি? মাখনরাঙা পাঞ্জাবিতে অটলভাবে দাঁড়িয়ে আছে সোয়াদ জাকির। চোখে প্লাস পাওয়ারের চশমা, হাত দুটো পিছমারা করে বেঁধে তিনি দ্রুত পায়ে তিনতলার দিকে আসছিলেন। প্রতিমধ্যে ফিয়াকে অমন ধরফর করে নামতে দেখে কেমন প্রশ্ন চোখে তাকিয়ে আছেন। আচ্ছা, মেয়েটা কি তিনতলা থেকে আসলো না? কিন্তু ও কেন তিনতলায় যাবে? ওখানে তো সব ছেলে, মুরব্বীদের জন্য শোবার ব্যবস্থা করা হয়েছে। সোয়াদ জাকির কোনো প্রকার হম্বিতম্বি না করে সরাসরি প্রশ্নটা শুধিয়ে ওঠেন, অন্ধকারে তুমি এখানে কি করছো মা? তোমার খালা নিচে খুঁজে বেড়াচ্ছেন তোমাকে। তিনতলায় কি কাউকে খুঁজতে এসেছো নাকি অন্য কোনো দরকার? খালুর সোজাসাপটা প্রশ্নে পায়ের তলায় সুরসুর করে উঠল ফিহার। এক ঝড় থেকে ছুটে এসে আর এক ঝড়ের সামনে তালগোল পাকিয়ে ফেলেছে। গুলে ওঠা প্রশ্নগুলো দ্রুত সাজিয়ে গুছিয়ে মিষ্টি এক টুকরো হাসি ছুড়ল ফিহা। মাজেদা ফুপুর হুকুমে লাকড়ি নিতে এসেছিলাম খালু। ফুপু বলল যে ঘরটা নাকি তিনতলার দিকে, তাই এখানে কিছু কাঠ নিতে এসেছি। সোয়াদ এই কথায় আরো আশ্চর্য হলো। ভ্রুতটা আরো খানিকটা কুঞ্চন করে বলেন, কাঠ? নিজের অপারক অবস্থা ঢাকার জন্য চূড়ান্ত চেষ্টাটা চালিয়ে বলল ফিহা। জি খালু, মাটি চুলার জন্য কাঠ। কাঠ দিয়ে রাতের খাবারটা নাকি গরম করা হবে। গ্যাসে চুলার আগুন নেই, এজন্য কাঠ নিতে এসেছি। সোয়াদ ভ্রুকটি অবস্থায় কি যেন নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তারপরে তিনি আসল কথাটা উচ্চারণ করে বললেন, মা নাবিলা, তোমার হাত যে আমি শূন্য দেখছি।
হাতে একটা সাদা রুমাল ছাড়া কিছুই নেই। হাতে কাট কোথায়? সারা শরীরে যেন হিম হাওয়ার মতো কিছু একটা বয়ে গেল ফিহার। ও যে কাঠ নিতে এসে আসল কাজটাই ভুলে গেছে সেটা এতক্ষণে বুঝতে পারলো। কিন্তু এখন খালুকে কি জবাবটা দেবে? মিথ্যা বলা ওর স্বভাবে নেই, ভিতর থেকে চোরের মতো মিথ্যাটা আসেও না। তাহলে ডান হাতের মুঠোয় সাদা রুমালটাকে মুচলেকা করতেই হঠাৎ পিছন থেকে বাজখাই তীব্র শটটা ছিটকে এলো। কাট আমার কাছে, উপরে তাকান আপনি। জলদগম্ভীর শটটা দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতেই সোয়াদের দৃষ্টি তখন ফিয়ার পিছনে গিয়ে থামলো। দুটো হাত ভর্তি করে এক স্তূপ কাঠ নিয়ে ছেলে পিছু পিছু এসে হাজির হয়েছে। অন্যদিকে আকাশ থেকে পড়ার মতো আশ্চর্য বিহ্বল দৃষ্টি ছুঁড়ে ফিহা মাথা ঘুরিয়ে তাকিয়ে আছে। ওর বিস্ময় মাখা মুখটার পানে এক পলক তাকিয়ে সরাসরি শাহিদ বাবার দিকে চাইল। হাঁটুর বয়সী মেয়েকে দিয়ে আমরাই এক গ্লাস পানি আনাতে গেলাম না, সেখানে আপনার শালিকার ননদ বাড়ি বাড়ি কাঠগুলো আনার জন্য একে পাঠায়। আশ্চর্য হয়ে গেলাম আমি। নিচে তলব বসেছে। ছেলের কথায় ভ্রুজোড়া আরও কোচকালেন সোয়াদ জাকির। হাত দুটো কোমরের পিছন থেকে খুলতে খুলতেই অবাক কণ্ঠে বলে উঠলেন, কাঠ বলতে এই ভারী কাঠগুলো? এবার তিনি দৃষ্টি ঘুরিয়ে সরাসরি ফিয়ার মুখটার দিকে শুধালেন, নাবিলা, এই ভারী কাঠগুলো আনার জন্য তুমি এখানে এসেছো মা? এগুলো কি তোমার বহনের যোগ্য? কে পাঠিয়েছে? আসো দেখি কেমন একটা কাজ করেছে এটা। চিন্তিত মুখে পা ঘুরাতে নিচ্ছিলেন সোয়াদ জাকির, কিন্তু সহসা যে কাজটার জন্য এ মুখ তিনি আসছিলেন সেটার প্রতি গুরুত্ব দিতেই উপরের অকাঠ্য গম্ভীর মুখটার দিকে চোখাচোখি দৃষ্টিতে চাইলেন, যেন চাউনি দিয়েই কিছু বোঝানোর চেষ্টা চালালেন নীরবে। সূক্ষ্ম একটা ইঙ্গিত তীক্ষ্ণ মস্তিষ্কে ধরা পড়তে ধক করে কৃষ্ণাভ তারার চোখ দুটো ক্ষুরধার হয়ে উঠল। মুখে কিছু না উচ্চারণ করলেও বাবা সোয়াদ জাকির কর্মঠ ও সুরে জানালেন, নিচে তোমার না আসলেও চলবে, ব্যাপারটা আমি দেখছি। তুমি এখানে কোনো ঝামেলা বাঁধাও সেটা আমি চাই না। রুমে যেতে পারো। মাঝখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপক্ষের শীতল যুদ্ধটা দেখে যাচ্ছে ফিহা। কেউ কারো যে কথাতে যুক্তিতে বুদ্ধিতে কোনো পরিপ্রেক্ষিতেই কম না। এই কেমন দ্বিধাগ্রস্ত ঝামেলার ভিতর ফেসে গেল ও। ফিয়া খালুর দিক থেকে মুখ ঘুরিয়ে পিছু ফিরে গম্ভীর আদলের মুখটার পানে অস্বস্তি চোখে তাকালো। সেকেন্ডে বাবার মুখটা থেকে কোমল মুখটার দিকে দৃষ্টি পড়লে ওর কুকড়ানো চাহনিটা বুঝতে পারলো শাহিদ। তৎক্ষণাৎ আবহাওয়াটা পাল্টা ঘুরিয়ে বলল, আমার জন্য খাবার বাড়াতে নিষেধ করবেন। নিচ থেকে ডাকাডাকির জন্য না শুনি। আমি একটু আগে খেয়েছি, এখন খাবো না। আপনি যেভাবেই হোক মেয়েটা শর্ট আউট করবেন। ঘুমাতে গেলাম। বুকে চাপা রুদ্ধশ্বাসটা আস্তে করে ছেড়ে দিলেন সোয়াদ, যেন 10 টনের পাথর তার বুকের উপর থেকে নেমে গেছে এখন। মাথা নাড়িয়ে শান্ত সম্মতি জানিয়ে আসো মা বলে নেমে গেলেন নিচে। খালুর ডাকটা কর্ণ করে পৌঁছালেও ফিয়া তখনও অন্তর্মুখী, চাপা মেপে মেপে কথা বলা মানুষটির দিকে তাকিয়ে আছে। নিচে যান। আবারও সেই আপনি সম্বোধন করা প্রচণ্ড বুক কাঁপিয়ে তোলার স্বর। ফিয়া চূড়ান্ত সীমায় অসহায়ত্ব ফুটিয়ে কাঁদো কাঁদো ভঙ্গির মতো তাকালো। হঠাৎই বাঁধ ভাঙা অসহ্যকর অনুভূতিতে তিক্ত ও শ্বাস ছিঁড়ে বলল, ধ্যাত। বলে মুখটা ঘুরিয়ে আপাতত খুবই গজগজ করতে করতে সিঁড়ি ভেঙে নেমে যায়। ও ভুলেও মুখ ফিরিয়ে আপনি বলা চরম বাসনটার দিকে তাকায় না। কি শুরু করেছে ওর সাথে? ফাজলামো। ফিয়াকে ওরকমভাবে জ্বালাতন করে মনে মনে ভীষণ মজাই পেল। বহু দিন পর অন্যরকম এক ফুরফুরে ছোঁয়া তার হাসি খুশিহীন জীবনটাতে আঁচড় বসিয়েছে। বুক ফুলিয়ে গভীর নিঃশ্বাসের দমকটা অবাধে নীরবে শান্তির উচ্ছ্বাসে ছেড়ে দিতেই পা ঘোরালো জুনায়েদ সাঈদ। প্রবাসী প্রতিবেশী ডুপ্লেক্স বাড়িটা থেকে সরাসরি এবারের নিচতলায় আসে আফসানা ও সুফিয়া। রান্নাঘরের পাশের ঘরটাতে রোকসানা ও আরও কিছু মহিলা একত্র হয়ে কালকের বরযাত্রী নিয়ে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছিল।
কিন্তু সে কাজে চরম বাধা দিয়ে একদম রোকসানার সামনাসামনি এসে কড়া গলাতে বলে উঠলেন আফসানা। সব কাজ সাইডে রেখে এদিকে আয়, কথা আছে। আচমকা মহিলাদের হই হই করা গুঞ্জনটা বাতাসের গতিতে থমকে যায়। কয়েক জোড়া চোখ রাগে টক টক করা আফসানার মুখটার দিকে চেয়ে আছে আরও একটি ঢলঢলে মুখ মাজেদা। রোকসানা একবিদ্ধ তর্ক না করে ওই অবস্থাতেই বোনের সামনে সমীহ নজরে বলে ওঠে, কি কাজ গো বড় বউ? দুলাভাইয়ের কোনো সমস্যা হয়েছে? দীপের আব্বারে ডাকবো? পারলে ডাক, মনে হয় দরকার পড়তে পারে। তার আগে শুনে রাখ, তোর দুলাভাইয়ের কোনো সমস্যা হয়নি, হলেও সেটা মুখ ফুটে বলার মতো স্বভাব ওনার না। তোর বাড়িতে এটা ওটা আনার জন্য, ভারী কাজের জন্য, যে কোনো দৌড়ঝাঁপের কাজের জন্য বেটা মানুষ নেই, অভাব পড়েছে। কথার খেই ধরতে না পারলেও তবু রোকসানা উত্তর করল, ও বাবা, থাকবে না কেন? ঘর ভর্তি কত মানুষ, দীপ আছে, ওর ভাইরা আছে, বন্ধুরাও আছে, এতগুলো মানুষ এইখানে আবার বেটা ছেলের অভাব পড়বে কেন? এবার যেন কোমর বেঁধে লেগে পড়লেন আফসানা কাঁদে। রোকসানাকে তোয়াক্কা না করেই পায়ে পায়ে ঘরের আরও মহিলাদের সামনে গিয়ে ওখান থেকে একজনের দিকে ভ্রুক্ষেপ করে বললেন, ঘটনার আগা কোনটা মাথা কোনটা আমি কিচ্ছুই জানি না মাজেদা আপা। একটু আগে খবর পেলাম আপনি নাকি আমার বাড়ির মেয়েকে দিয়ে লাকড়ি আনতে 3 তলায় পাঠিয়েছেন। এতেও কোনো সমস্যা নেই, ছোটোখাটো কাজের জন্য পাঠাতেন, তাতেও আমার সমস্যা ছিল না। আপনি মাকড়সার ঘরে লাকড়ি আনার জন্য কেন পাঠিয়েছেন, শুধু এই উত্তরটা দিবেন, বলেন এখন। যদিও বয়সের গুনতি ধরলে আফসানার চেয়ে বছরের বড়ই হবেন, কিন্তু সম্পর্কের দিক দিয়ে রোকসানার ননদ বলে তিনি বেশ ছোটই এখন। কাজকর্ম থেকে গা বাঁচিয়ে যেখানে সেখানে ছুটিয়ে গপ্প করতে থই থই শান্তি পান। এটা তো তিনি মুখ ফুটে এখন উচ্চারণ করতে পারবেন না। এই শিক্ষিত জল্লাদটা কাপড় কাচার মতো কেচে কেচে সবার সামনে ধুয়ে দিবে। ফিকে হাসি দিয়ে পান খাওয়া দাঁতগুলো বের করে বলে উঠলেন মাজেদা, হাঁটুর বিষে উপরে উঠতে পারছিলাম না আপা, পরে আপনার বোনের মেয়েকে দেখে একটু এনে দিতে বলছিলাম, বলাতে কিছু খারাপ হয়ে গেছে? খারাপের প্রসঙ্গ তুলেছি? আপনি দাঁত বের করে হাসি বন্ধ করুন। আমি এখানে রঙ্গ তামাশার কথা বলছি না। আপনার যদি হাঁটুর ব্যথায় খারাপ অবস্থা হয়, তাহলে আমার কাছে বারবার আপনি গল্প জুড়তে আসেন কিভাবে? বিছানায় শুয়ে শুয়ে হাঁটুতে গরম ছ্যাঁকা লাগানোর কথা না। আফসানার তরবের ভেতরে সুফিয়ার পাশে থাকা আরেক গৃহিণী মহিলা মুখে জর্দা মেশানো গন্ধ সুফিয়ার কানে ছেড়ে বললেন, ইচ্ছে বেটির সরম নাইকা, ইহানেও বাচালের মতো গপ্পকরণের লইয়া আরেক ছেমটির কান্দে কাম মুজাইয়া দিছে। কামচোর বেটি। সুফিয়া ডান দিকে মুখ ঘুরিয়ে বিরক্ত গলায় বললেন, ক্যালক্যালাইয়া জর্দা খান কে? আপনার কথা কইয়েন না, মুখের হাতে জর্দার গন্ধ কয়। মুখবতী পান চিবোতে চিবোতে সেই মহিলা সবগুলো দাঁত ভেটকি মাছের মতো বের করে বলেন, আপনের বাড়ি কই আফা? আপনের চিনা চিনা লাগতেছে, লগে দেহি কথাবার্তাও সব মিল্লা যাইতেছে গো। আপনি তো দেখি ভালাই মানুষ, এইখানে একটা কাহিনী ঘইটা যাইতাছে আর আপনি এখন আমার লগে পিরিতির ক্যাচাল জুততে আইছেন। পরে কইতাছি খাড়ান, আগে মামলাইটা শেষ হোক। আচ্ছা আপা, আমিও এই ফাঁকে দিয়া জর্দার পান ফালাইয়া মুখ ধুইয়া লাইতেছি, দেন কি হয় এরপর। দুজনের ভিতর কথা চলতেই আফসানার সপাটে ব্যবহারগুলো দেখতে পাচ্ছিলেন সুয়াদ জাকির। তিনি আর মেয়েলি ঝামেলার ভিতর ঢোকার ইচ্ছে করলেন না। স্ত্রীর বুদ্ধিমত্তা এবং পরিস্থিতি সামলানোর গুণাগুণ বুঝে তিনি ফিয়ার দিকে মুখ ঘুরিয়ে বলেন, এখানে আমার কিছু করতে হবে, তোমার খালা একাই যথেষ্ট হবে না? ফিয়া দরজার বাইরে থেকে পুরো ঘটনা দেখতে পেয়ে খালুর দিকে ফিরল। ঠোঁটের আগায় মৃদু হাসি ফুটিয়ে আত্মবিশ্বাসের সুরে বলল, মনে হচ্ছে তো খালু, তবে সাধারণ একটা বিষয় নিয়ে এত বড় সিন ক্রিয়েটটা খুব খারাপ দেখাচ্ছে। আমার মনে হয় না মাজেদা ফুপু খারাপ কোনো বুদ্ধি থেকে কাজটা করতে বলেছিলেন। ওনার হাবভাব আর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে উনি আড্ডার রসিক মানুষ, খুবই আড্ডা দেন, কাজ টাজ তেমন পছন্দ করেন না, তাই কাজের ভারটা ওনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু খালামণিকে থামানো উচিত না?
আট পাকা গোফের নিচে তির্যক হাসি ফুটালেন সোয়াদ। চোখ জুড়ে গর্বিত চাহনি, মুখ ভরা খিলখিলে হাসি, আর কণ্ঠে এক ছটা কোমলতা ছড়িয়ে ফিয়ার মাথায় হাত বুলিয়ে বলেন, এটা তুমি বোঝো, আমি বুঝি, তোমার খালাও বুঝতে পারছে, কিন্তু সমস্যাটা কোন দিক থেকে এসেছে সেটা শুধু আমরাই জানি, বাইরের কেউ জানে না। আসো, এদের মহিলা সমিতির তর্ক চলতে থাকুক, আমরা বাবা মেয়ের মিলে উঠান থেকে এক পাক হেঁটে আসি। এই শ্রদ্ধাশীল মানুষটির মুখে বাবা মেয়ের শব্দটুকু শুনে অপার আনন্দে মন প্রাণ জুড়িয়ে যায় ওর। কতগুলো বছর, কতগুলো দিন, কতগুলো লম্বা দূরত্বের বেহিসেবি ক্ষণ শেষে আজ দেখা হয়েছে খালুর সাথে, কিন্তু কোথাও যেন এতটুকু তাল হারায়নি সম্পর্কে। সব সম্পর্ক এমন সুন্দর, স্বচ্ছ, টলটলে পানির মতো হতে পারে না কেন? কেন ইগো নামক কাঁটারা সম্পর্কের মাঝে এসে ঢুকে যায়? ফিয়া কোনো কথা না বলে চুপচাপ খালুর মতোই হাত দুটো পিছমোড়া করে হাঁটা দিল, সেই অবুঝ অবুঝ শৈশবের দিনগুলোর মতো। সমস্ত বিয়েবাড়ি আমেজপূর্ণ পরিবেশে ঘিরে আছে, কোথাও এতটুকু ফুরসত নেই, কাজের ব্যস্ততায় দম ফেলার সুযোগটা পর্যন্ত পাচ্ছে না। দুপুর দুটোর দিকে বিশাল বরযাত্রী রওনা দেবে, সেই সঙ্গে কনের জিনিসপত্র নিয়ে শেষ মুহূর্তের গোছগাছ ছাড়ছে বড়রা। বাড়ির কতিপয় সদস্য, স্বজন, প্রতিবেশী, দূর থেকে আগত কিছু বন্ধুসুলভ মানুষদের নিয়ে বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। একটা 6 সিটের হাইব্রিড কালো গাড়ি নানা ফুলের শোভায় শোভিত হয়ে আছে। অন্যদিকে আজগর আলী কোনো এক পরিচিত লোক মারফত ঢাকা থেকে শীততাপ নিয়ন্ত্রিত বড় বড় দুটো বাস ভাড়া করে এনেছেন। গন্তব্য ময়মনসিংহ জেলার ভালুকায়, কনে পক্ষের বিরাট জমজমাট কমিউনিটি সেন্টারে। টানটান উত্তেজনায় সবাই যখন শেষ মুহূর্তে সাজগোজ এবং সব ঠিকঠাক মতো আছে কিনা দেখছে, ঠিক সে সময় জানালা দিয়ে নিচের উঠোনে দৃষ্টি আটকানো ফিমার। কাল যেদিকটায় কালো অভিজাত গাড়িটি থেমেছিল, এখন সেদিকটা পুরোপুরি ফাঁকা। টায়ারের কষাটি দাগগুলো মাটি আঁচড়ে রেখেছে, কিন্তু গাড়িটার চিহ্ন অবধি নেই। কোথায় গেল? ওখানেই তো ছিল। এখন যে বরযাত্রীর সব বেরিয়ে যাবে, সে কি ময়মনসিংহ যাবে না? দাঁত দিয়ে সদ্য লিপস্টিক দেওয়া ঠোঁটটা কামড়ে ধরল ফিমা। জানালার পর্দাটা মুঠোর ভিতর ভাঁজা আঙ্গুলে খামচে একটা অবাধ জেদে শক্ত হয়ে উঠল। একই দৃশ্যটা দেখতে পাচ্ছে আরও একটি জানালা থেকে। 3 তলার থাই গ্লাস সরানো জানালা দিয়ে ভ্রু কুচকে চেয়ে আছে তৌকির আহমেদ সিয়া। গলায় ফাঁস দেওয়ার জায়গাটা এখনও লাল হয়ে আছে, তবে ওষুধের ডোজে ব্যথা অনেকটাই নেই। জেল দিয়ে চুল সেট করা, হাতটা টিস্যুতে মুছে নিতেই হঠাৎ আফিদের উদ্দেশ্যে বলল, সামথিং ইজ রং আফিদ, কিছু তো একটা মিসম্যাচ ব্যাপার আছে। আই ক্যান্ট ফিগার দিস আউট। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে প্রফেশনাল স্টাইলে পারফিউম দিচ্ছিল আফিদ। শরীর থেকে ডান হাত একটু দূরে নিয়ে ফোঁস করে দুবার স্প্রে করতেই চট করে শিহাবের দিকে তাকালো। কালকের অ্যাটাকটা নিয়ে নাকি পিচ্চি ছেলেটার স্পেশাল কাহিনী। শিহাব জানলার বাইরে তখনও কৌতূহল দৃষ্টি ফেলে কিছু একটা বোঝার চেষ্টা করছে। বাঁ হাতে রিস্ট ওয়াচ পরতে পরতে বাঁ ভুরুটা গোয়েন্দার মতো উঁচুতে তুলে বলল, নট দ্যাট কিস আফিদ, কাল আমি আর একটু হলে মারা পড়তাম। লাস্ট কবে আমার উপর অ্যাটাক হয়েছিল মনেও নেই। আই ক্যান্ট শিওর ইউ দ্যাট লাস্ট নাইট ওটা রোবারি কেস ছিল না। দ্যাট ওয়াজ ইন্টেন্ট টু মার্ডার। মাত্র একজন ছিল, একজনই আমাকে পেছন থেকে গলায় টাইট কিছু দিয়ে চেপে ধরেছে। আই অ্যাম ড্যাম শিওর আফিদ, দ্যাট পারসন ওয়াজ ওয়ান্টেড টু কিল মি। বাংলার ভেতরে আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি মেশানো কথা শুনে আফিদ বরাবরই বিরক্ত হয়, কিন্তু আসে জায়গায় বন্ধুর কথা শুনে ভাবনায় পড়ে সে। কাল রাতে যখন ড্রয়িং রুমের ওখানে বেসিনের সামনে ওকে পড়ে থাকতে দেখে, তখন আবিদ একটা মুহূর্তের জন্য প্রচণ্ড ভয়ই পেয়েছিল। হাতে সিগারেট ফেলে দ্রুত শিয়াবকে রুমে এনে সবাইকে ডাকাডাকি করে সে। মন দিয়ে পুরো ঘটনা শোনার পর অনেক চিন্তা ভাবনা আর যুক্তি তর্ক শেষে এটাকে ভয়াবহ ডাকাতির মামলা বলে আজগর আলী ঘোষণা দেন।
যদিও এই এলাকায় মাঝে মাঝেই বড় ধরনের জঘন্য চুরি ডাকাতি ঘটনা ঘটেছে, তা এখনো ঘটে। এমনকি আলমারি ভেঙে সমস্ত কিছু লোপাট করার মতো দুর্ধর্ষ রেকর্ডও নাকি আছে। তাই শিহাবের ঘটনা থেকে কাল রাত থেকেই চুরির ভয় ঢুকেছে এখানে। নতুন বউকে বিয়েতে দেওয়ার জন্য সোনার কভরি গহনা যে আছে, এটা নিশ্চয়ই জানতে পেরে কাল ভয়ঙ্কর কোনো গুন্ডা চুপি চুপি এখানে এসেছিল। আর সত্য কথা বলতে, গহনার আসল জায়গাটা দোতলার একটা রুমেই ছিল, তালাবন্দি আলমারির গোপন কুঠিতে। কিন্তু শিহাবের মন বলছে অন্য কথা, অন্য কিছু। রাতারাত্রি যে লোকের আশাতে সারা বাড়ির মধ্যে ছোটখাটো তুফান বয়ে গেছিল, তার এখানে হস্তক্ষেপ আছে কিনা বুঝতে পারছে না। তার হস্তক্ষেপ থাকলেও কোন ব্যাপারের জন্য ওকে ধরাশায়ী করতে যাবে? শিহাব তো এখানে কাউকে তেমন চেনেও না, তাহলে ঘটনা এখানে কি? শেষবারের মতো চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো ফাহাদ। ভাবুক ভঙ্গিতে ও চেহারার উপর অতল চিন্তার ছাপ পড়ে গেছে। চোখের দৃষ্টি ডানে বায়ে অনিশ্চিতভাবে ঘোরাতেই ঠোঁটের কোণটা দাঁতে কামড়ে বলল, আউট অফ রিচ, কল যাচ্ছে না। মেজাজটা কয়েক গুণ বিগড়ে যেতে সজোরে একটা ঘুষি মারল লাবিব। টেবিলের উপর থাকা পানির গ্লাসটা কয়েক সেকেন্ডের জন্য ঠকঠকিয়ে কেঁপে উঠল। মুখ শক্ত করে নিজের ফোনটাও এবার ড্রয়ারে বসিয়ে বলল, কয়টার দিকে বেরোতে দেখেছিস? গাড়ির চাবিটা নিয়ে তর্জনীর মাঝে গোল গোল নাড়াতে নাড়াতে ফাহাদ একটু ভেবে বলল, রাত 2:30-এর কাছাকাছি। বলছিল অফিসের একটা লোক আর্জেন্ট কাজে দেখা করতে আসছে। এরপর ব্ল্যাক মাম্বা ছুটিয়ে ওই লোকের সাথে বেরিয়ে যায়, আর ফেরেনি। কান থেকে ব্যর্থ করার আওয়াজটা শুনতে পেয়ে ফোন নামালো লাবিব। মেজাজের কাঠি আরও এক দফা ঝলসে উঠতে খিটখিটে সুরে বলল, ওর বালের অফিস ছুটি দেয়নি। শালার মুখটা এমন খারাপ করাচ্ছি, আমি যেখানে ছুটি নিয়ে এসে পড়েছি সেখানে এই অফিসটার থেকে ছুটি নিয়ে আসতে পারলো না। অসম্ভব তেষ্টা গলা ডিঙিয়ে বেরোনোর পূর্বেই ভুম ভুম করে হাতের ফোন দুটো কাঁপতে শুরু করেছে। দুজনে নির্বাক, একদম একসঙ্গে ফোন দুটো ভাইব্রেট করছে। কয়েক সেকেন্ডের সেই কাঁপুনির মাঝে লাবিব আর ফাহাদ তৎক্ষণাৎ মোবাইলের স্ক্রিনে চোখ বুলায়। স্পষ্ট অক্ষরে চোস্ত ইংরেজিতে লেখা, নোটিফাই ফ্রম জুনিয়র সাইদ, ক্রসরোড, গাজীপুর টু ভালুকা, ময়মনসিং, on an urgent site visit with executive manager of office, reach you on the community center, network is low. চোখ দুটো হিংস্র সাপদের মতো জলজল করছে। ঠোঁটের আগায় জিওয়ার লেভন যথেষ্ট বিশ্রী ও কুৎসিত। কুটিল চাহনিতে কোমল দেহের প্রতিটা ভাজে ভাজে কেমন অমানবিক আকাঙ্ক্ষার তীব্র দৃষ্টি চালাচ্ছে কেউ জানে না। হাত বাড়িয়ে পাতলা নির্মেদ কোমরটা জড়িয়ে ধরে ঠিক ক্ষুধার্ত জানোয়ারের মতো গা শুকতে মন চাইছে, কিন্তু তা এখন সম্ভব নয়। শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক বাসের ভিতর বাল্যবন্ধু সরফরাজ দ্বীপের বাড়ি শুদ্ধ আত্মীয় যাত্রা করছে। উচ্চ শব্দে প্রায় কান ভাটিয়ে দুটো সাউন্ড বক্স বাসের ভিতরে উল্লাসপূর্ণ বরযাত্রীর মনে আনন্দে হিল্লোল বইয়ে দিচ্ছে। গানের তালে তালে সুর মিলিয়ে হাতে তালি ঠুকে এই যে বেআইন সাপ গানে অঙ্গি ভঙ্গি শুরু করছে কজন বরযাত্রীর সদস্য। উৎসবপূর্ণ আমেজ। এত সবের মাঝেও গভীর ছাঁচের লালসাপূর্ণ চোখ দুটো বায়ে দৃষ্টি ঘুরিয়ে দুসের সামনের প্রাণোচ্ছল মেয়েটিকে আর চোখে দেখছে। এশিয়ার মেয়েদের গায়ের চামড়ায় যেটুকু প্রবল আকর্ষণীয় ভাব লুক্কায়িত থাকে, তা যেন মার্কিন মুল্লুকে ফুটফুটে সাদা শ্বেতাঙ্গিনীর দেহে তেমন খুঁজে পায় না। বড্ড অসহ্য লাগছে বাংলাদেশে এসে। অ্যালকোহলিক মন বারবার পিপাসার্ত হয়ে পড়েছে, কিন্তু দুঢোক গিলে তৃষ্ণা নিবারণের সুযোগটুকু এখানে নেই। পিঠটা সিটের সাথে হেলিয়ে দিতেই অফ হোয়াইট রঙের পাঞ্জাবির হাতটা কনুয়ে একটু গুটিয়ে নিল। পাশ থেকে ভিডিও ক্যামেরা অন করা হাসিব সকলের আনন্দ ঘন মুহূর্ত ধারণ করতে মৃদু গলায় বলল, বাংলাদেশি ওয়েডিং বোরিং লাগছে ডাক্তার সাহেব। গলার দুদিক হাত বুলিয়ে সেই অল্প ব্যথার জায়গাটুকু নিশ্চিত করল তৌকির আহমেদ শিহাব। গলার ফর্সা চামড়ায় লাল থেকে খয়েরি বর্ণ
হয়ে আছে ব্যথাতুর দাগটা। কাল রাতে কোন জানোয়ারের বাচ্চা তার উপর অতর্কিত হামলা করলো ধারণা নেই, তবে মন বলছে জানোয়ারটা বেশ শক্তিশালী এবং দৈহিকভাবে তার মতোই নিয়মিত শরীরচর্চা করা পুরুষ। না হলে কয়েক সেকেন্ডের মাথায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াটা চারটিখানি কথা নয়। মাথাটা সিটের হেড সাইডে ঠেকিয়ে কিছুটা সামনে থাকা রমণীকে লোভাতুর নজরে খুঁটে খুঁটে দেখতে থাকে। দুপুরের এক ফালি সোনার রোদ্দুর পর্দার ফাঁক গলে খিলখিলে হাসির মুখটাতে ছেকে আছে। পরনে আইভির গোল্ড রঙের লম্বা ঘেরাওয়ালা গোল জামা দুর্দান্ত মানিয়েছে, ঠিক যেন পাকিস্তানি অপসরী মেয়েদের মতো সুন্দর শালীন দেখাচ্ছে। সোনালি সুতোর বর্ণিলময় কারুকাজের সাথে ছোট ছোট নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে জামার সামনের অংশটা। ডান কাঁধ থেকে ঝুলিয়ে রেখেছে লম্বা ওড়না এবং কোমল হাত দুটো কবজি পর্যন্ত ঢাকা বলে অন্য মেয়েদের মতো চুড়ি পরেনি হাতে। মাথার ডান দিকে সিঁথি তুলে সমস্ত চুল বুকের বাঁ পাশটা এনে ছেড়ে রেখেছে। সিটের সামনে থেকে পিছে ঘুরে পিছনের সিটের মানুষদের সাথে ফুরফুরে আনন্দে মেতে আছে। ক্যামেরা সেটা দৃষ্টিবন্দি করতেই হাসিব একটু বাঁকা এসে বলল, এতগুলো পরিবারের মধ্যে থেকে দ্বীপের খালাদের পরিবারটা খুবই স্মার্ট মনে হলো। কথাবার্তা, পোশাক আশাক, চলাফেরা সব দিক দিয়ে এই খালাদের পরিবেশ বেশ অন্যরকম। তুই কি এসবের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারবি? শিহাব নিজেও ব্যাপারটা লক্ষ্য করেছে। বড় খালা বেশ কাঠখোট্টা গোছের মানুষ, সোনার বউ, আর ছোট খালাটা নির্ভেজাল মনের। স্বামী ছোট একটা গভর্নমেন্ট ফ্যাক্টরির কাটিং সেকশনের ম্যানেজার, কিন্তু তবু এদের মধ্যে পারিবারিক যে দৃষ্টিকোণ সেটা দ্বীপের অন্যান্য প্রভাবশালী আত্মীয়দের মতো নিচু। খারাপ গল্পবাজ লাগলো না। হ্যাঁ, চলবে। শিহাবকে চুপ থাকতে দেখে হাসিব আবারও প্রশ্ন একটা ছুড়ে দিল, আজ রাতে এক্সকিউজ করবি ওটা। আজকের মতো ব্যস্ততা আর পাবি না শিহাব। আমি সব কিছু বন্দোবস্ত করে দেখেছি, ওদেরকেও বলেছি রেডি থাকার জন্য। কেউ কোনো সন্দেহ করবে না, গ্যারেন্টি দিচ্ছি। আর বিয়ে বাড়ি থেকে ফিরে এসে সবাই এক প্রকার টায়ার্ড থাকবে। কি বলিস তুই? হাসিবের কথাগুলো মন দিয়ে শুনলেও তার মনটা পড়ে আছে দোষীর সামনে। সুচালো সুন্দর নাকটার নিচে দুটো তুলতুলে লোভী ঠোঁট, সেদিক বানিয়ে চেয়ে নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে কি যেন ভাবতে ভাবতে বলল, সময় মতো আমাকে ফোন দিবি, আমি আসব। সবাই ঘুমাক আর না ঘুমাক, আজ গলাটা না ভেজালে চলছে না। আই অ্যাম ফেমিস্ট। চিন্তা করিস না, যত লাগে তত পাবি। মাল খসালে মামা, বাঘের দুধও এখানে পাওয়া যায়। আর এটা এমন আহামরি কি জিনিস? আচ্ছা, রেডি থাক। এমন চতুর পরিকল্পনা এঁটেছে তিন বন্ধু, সেটা গুণক্রও কেউ জানে না। তিনজনের অস্থির মন রাতটুকুর জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছে, যেন রাতের আধারেই নিজেদের খোলস ছিঁড়ে ধরা দেবে তারা। পূর্বার গতিতে চলতে থাকে বাস। শেষ বিকেলের কমলা রোদ মাখিয়ে গন্তব্যে এসে পৌঁছালো। ঘড়িতে তখন 5:30। ময়মনসিংহ শহরে চমৎকার একটি কমিউনিটি সেন্টারের সামনে সবাইকে নামিয়ে দিয়ে বাস দুটো একটু দূরে খালি স্থানে পার্ক করা হয়েছে। মরিচা বাতির আলোকসজ্জা এবং রমরমা শৌখিন বিত্তশালী আয়োজন দেখে ম্লান হাসেন নিয়াজউদ্দিন। এতটা জাঁকজমকপূর্ণ আয়োজন করার সামর্থ্য বা সুযোগ তার নেই। মেয়ে দুটোকে নিয়ে বুক ভরা স্বপ্ন তিনি দেখে যেতে পারবেন কিনা সন্দেহ। তারও যে খুব ইচ্ছে তার মেয়ে দুটোকে এভাবেই ধুমধাম করে বিয়ে দেবার, কিন্তু অর্থনৈতিক দিকটার কথা ভাবলে বুকের ভিতরে টনটন করে ব্যথা হয়। প্রচণ্ড দুঃখ লাগে, মনে হয় মেয়ে দুটোর জন্যই কিছু করতে পারবেন না। চোখ দুটো মাটির দিকে নামিয়ে সহজত সরল ভঙ্গিতে হেঁটে চলেন নিয়াজ। পিছন থেকে আফসানার পাশে দাঁড়িয়ে থাকা নাজরিন স্বামীর অসহায়ত্ব যেন হাড়ে হাড়ে টের পান। সংসারের পিছনে সর্বস্ব ঢেলে দেওয়া এই পুরুষটি আজও বিশ্রামের সুযোগ পায়নি। একাধারে শ্রম দিতে দিতে জীবনের 2/3 বয়স শেষ, তবু যেন দায়িত্বের বোঝা কাঁধ থেকে নামলো না। স্বামীর মলিন মনটা অনুমান করেই নিজেদের আরও ছোট ভাবতে শুরু করলেন নাজরিন। আজও বড় বোনের পাশে নিজেকে বড় তুচ্ছ, বড় বেমানান মনে হচ্ছে। চিকন চিকন দুটো সাধারণ চুরির দিকে
দুঃখ ভরা চোখে চেয়ে থাকতেই ভাবলেন, এখানে সব মহিলার গায়ে ভুরি ভুরি অলংকার, আর তিনি কেনা সংসার চালানোর পিছনে সবটুকু ঢেলে দিয়ে প্রায় নিঃস্বই হয়ে আছেন। ফোনে কথা বলতে থাকা আফসানার চোখ এবারও ব্যাপারটা লক্ষ্য করতে পারল। অফিসের ম্যানেজারকে কল রাখতে বলে তিনি ছোট বোনের দিকে প্রশ্নাত্মক চোখে চাইলেন। নাজু, তোকে না বলেছি এদিককার বড় লোকই হাফসাপ দেখে ঘাবড়াবি না? তাহলে তুই হাতের চুড়ির দিকে কি দেখছিস? আমি চুড়ি খুলে দিলে পড়বি? এখনো সময় আছে, বল, এই ফাঁকে পড়ে নে। আফসানার অমন বলা দেখে হেসে ফেলল নাজনীন। ফ্যাকাশে হাসিটা বুকের ভিতরে গোপন করে সরল হাসে বলে উঠল, না বুবু, রাখো, ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ যা দিয়েছেন তাতে শকর গোজার করি। এই যে শান্তির নিঃশ্বাস নিতে পারছি, কোনো ঋণের কর্জ নাই মাথায়, এটাই তো অনেক, অনেক না বুবু? ছোট বোনের মুখের দিকে তাকিয়ে ভিতরে ভিতরে সুখ অনুভব করেন আফসানা। আজও তার ছোট বোনের সাংসারিক মনোবল দেখে আশ্চর্য হন, খুশি হন, গর্বের নিঃশ্বাসে মাথা নুয়ে আসে তার। তিনি হ্যাঁ সূচক মাথা দুলিয়ে আফসোসের ব্যাপারটুকু বুঝতে পেরে বলেন, মেয়ে দুটোকে নিয়ে চিন্তা করিস না নাজু, তোর মেয়েরা যথেষ্ট মেধাবী, বুদ্ধিমান। আমারও তো একসময় তিনটা মেয়ে আব্বার কাঁধে বোঝাস্বরূপ ছিলাম না রে? আমাদের কি ব্যবস্থা হয়নি কোনো? আব্বার জন্য সব কিছু আসান হয়ে যায়নি? সব হয়েছে। ওইসব নিয়ে দুর্ভাবনা করতে চাবি না। ওদের পড়াশোনা যখন করাচ্ছিস, কষ্ট করে সেটাই করা। যখন যেটার সময় হবে সেটা সুযোগ মতো হবেই। চল ভেতরে যাই। হাতের চুড়ির দিকে না তাকিয়ে জীবনের দিকে তাকা। ওই চুড়ি তো কবরে নিয়ে যাওয়া যাবে না। যাবে? আয়। বড়বুর কথায় নীরবে হেসে হাঁটা দেন নাজনীন মিলা। মাথার উপর ছাদটুকু ছাড়া ধন বলতে ঘরে কিছুই নেই। এ কথা কি কেউ বিশ্বাস করবে? স্বামীর স্বল্প বেতনের চাকুরিতে কি কি পন্থায় তিনি সংসার চালাচ্ছেন, কিভাবে একটু একটু করে চাহিদা চেপে মেয়েদের জন্য সর্বস্ব বিকিয়ে চলেছেন, আর কিভাবেই একজন বীরাঙ্গনার মতো জীবন যুদ্ধে হাসি মুখে মাথা উঁচু করে হেঁটে চলেছেন, তা কি প্রতিবেশী দল বা স্বজনরা কেউ জানবে? জানবে না। শহরে একখানা দোতলা বাড়ি ভাড়া দিবে, মাস শেষে আয়েসি ভঙ্গিতে টাকা তুলবে, খরচ করবে। বাস্তবতা এত সহজ নয়। পায়ের তলায় শত শত কাটা ফুটিয়ে রক্তাক্ত হয়ে হাসি মুখে এগিয়ে চলার নামই জীবনযুদ্ধ। এই যুদ্ধে সেনাপতি সে নিজে, যোদ্ধা সে নিজে, অধিনায়কও একমাত্র সেই। ফলাফল পাবে মৃত্যুর পর, পরকালীন জীবনে, মানুষের কাছে নয়। একজন হিংস্র মানুষ বলেই এতদিন নিজেকে জানতেন ডেরেক ফার্নান্ডেজ, কিন্তু এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে আজ থেকে বছর আগে। তিনি এখন মনে প্রাণে বিশ্বাস করেন তার পেশাগত জীবনে এর চাইতে নির্মমতার পরিণতি 3.5 বছরেও তিনি দেখেননি। ব্যাপারটা মনে করলেই হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে। পাথর বনে যাওয়া মনটা ভয়ের কাতরে শিরশির অনুভব হয়। তার ডান পাশে থাকা ব্যক্তিটি দক্ষ চালে মহাসড়কের বুকে ড্রাইভ করে যাচ্ছে। স্থির চোখ দুটো যেন জলজান্ত নিষ্ঠুরতায় ধক ধক করে উঠছে। তার রুক্ষ হাতের গ্রিপ যেন শক্ত করে ধরেছে গোলাকার কালো স্টিয়ারিংটা। ডান হাতে তীব্র গতিতে স্টিয়ারিংটা ঘুরাতে ঘুরাতে ডানে গাড়িটা মোড় নিয়ে ফেললো একজন সুদক্ষ চালকের মতো। বহুক্ষণ যাবৎ নীরবতা শেষে আপাত কঠিন সটতায় বলে উঠল সাইদ, নিজের কাজ নিজে করতে শিখুন ডেরেক সাহেব। সবসময় আপনাকে উদ্ধারের জন্য আমি হাজির হব না। আজ যদি আমি গাজীপুর অন সাইডে অ্যাভেলেবল না থাকতাম, আপনার পরিণতি কেমন করুণ হতো নিজে সেটা ইতিমধ্যে বুঝে গেছেন। চাকরি বাঁচাতে যা ইচ্ছা করুন, কিন্তু মেইন ট্র্যাক থেকে দূরে সরে গেলে আমি তো একদম বরখাস্ত করব না। বয়সের কাঠগড়ায় নিজে বেশ বড় হলেও পাশে সেই পুরুষটিকে চরম ভক্তির নজরে দেখেন ডেরেক। আজও তিনি গলাটা নরম সুরে মাখো মাখো করে বিগলিত সুরে বললেন, ঈশ্বরের দোহাই, আপনাকে আর কখনো এরকম পরিস্থিতির ভিতর ফেলবো না, কথা দিচ্ছি। আমি নিজে ব্যাপারটার জন্য খুব লজ্জিত। রাত 2:30টার সময় প্লিজ পারডন মি ফর দিস টাইম।
গলাটা চরম ক্রোধে ঝাঁঝিয়ে উঠতে চাইলেও নিজেকে বেশ কঠোরভাবে সামলে নেয় জুনায়েদ সাইদ। কালো হাত ঘড়িতে সময় দেখাচ্ছে 7টার কাছাকাছি। আর সারাটা দিন বাইরে কাটালেও ওই কোমল মুখটা দেখবার জন্য প্রচণ্ড ব্যাকুল হয়ে উঠেছে। রুক্ষ আঙ্গুলের মাঝে একবার শুধু নরম আঙ্গুলের স্পর্শ পড়ুক। গত রাতের মতো মায়াভরা চোখ দুটো দিয়ে চুপ করে তাকিয়েই থাকুক, আর কিছু চাই না তার। ডেরেক ফার্নান্ডেস মাথা ঘুরিয়ে গাড়ির ব্যাকসিটটার নিচে থম মারা দৃষ্টিতে তাকিয়ে আছেন। গাড়ির ভিতরে জ্বলে ওঠা হলুদ টিমটিমে আলোয় স্পষ্ট ওই নারীর মুখ। মুখটি ভীষণ রকমের সুন্দর। হাত পা শক্ত করে বেঁধে, মুখটাও নির্দয়ের মতো গায়ের ওড়না দিয়ে বেঁধে রাখা হয়েছে। বেদনাদায়ক যন্ত্রণার প্রবল ছাপে ফুলে ওঠা চোখ দুটো থেমে থেমে ফেলছে অশ্রুকণা। আর সহ্য করতে না পেরে গঙ্গানির মতো অস্পষ্ট স্বরে কাতরাতে থাকে। দুর্বল ভঙ্গুর শরীরে নাড়াচাড়াটুকু করতে না পেরে দরদর করে দু চোখের পানি ছেড়ে দেয়। ডেরেককে আর চোখে পেছনের দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘ গম্ভীর স্বরটা অবিচল কণ্ঠে বলল, বাকি মেয়েগুলো তুলে আনুন যেভাবেই হোক। এসব ছোটোখাটো কাজের জন্য আমাকে কল করতে যাবেন না, সাবধান করে দিচ্ছি আপনাকে এবং আপনার পুরো টিমকে। মেয়েটাকে ধানমন্ডির ভেতর কোথাও রাখবেন। ইমিডিয়েটলি সেটা ফাইনাল করে জানাবেন দ্রুত। এই মেয়েকে আমার চাই ডেরেক সাহেব, বাই হুক অর বাই ক্রুক, ইট শুড বি ডান। বাক্যশিট থেকে চোখ ঘুরিয়ে সতর্ক ভঙ্গিতে হ্যাঁ জানায় ডেরেক ফার্নান্ডেস। এ পর্যন্ত হিসাবের ছকে কতটা সংখ্যা পূরণ হলো সেটা মনে মনে যোগ করতেই ভারী ঠোঁটের কোণায় রহস্যময় হাসি ফুটে উঠল। ডানে তাকাতেই কর্পোরেট অফিসের দুর্ধর্ষ এইচটির দিকে তাকিয়ে ইঙ্গিত ভঙ্গি চাহনি বুঝিয়ে বললেন, আর মাত্র কয়েকজন বাকি, হেড শেষ। আব্দুল, সোয়াইলি গ্রুপের কোয়ালিটি ডিপার্টমেন্ট আপনার এইচডিএফ পজিশনটার সময়সীমা ফুরিয়ে আসছে। রিজাইন দেওয়ার আগেই আমাদের সব কাজ হয়ে যাবে। কানে পুরোটা কথা শ্রবণ করলেও দুম করে আদরের ব্ল্যাক নাম্বারটা নোয়াই ব্র্যান্ডের গাড়ির কাছে থামিয়ে দিল সাই। হাতঘড়িতে বিপ বিপ শব্দে অ্যাকুরেট রাত 8টা জানান দিচ্ছে। স্টিয়ারিং ধরা হাত দুটো তখনও সেভাবে স্থির রেখে দু চোখ শক্ত করে বলল, আমার কি এখন ঢাকা বিভাগে কাজ শেষ? জি, আপনারটা অন্য বিভাগে পড়েছে। খুব সম্ভবত 1 মাসের মধ্যেই সবগুলো কাজ শেষ হয়ে আসবে, তাই বেশি দেরি নেই। সময় কতদিন বললেন? অলমোস্ট 1 মাস, এর মধ্যেই সব শেষ হয়ে আসবে আই হোপ। অন্য বিভাগের কোন জেলায় পড়েছে সেটা আমি গতকাল রাতে আপনার ডিভাইসে জানিয়ে দিয়েছি, চেক করবেন। বেশ, এবার যেতে পারেন ডেরেক সাহেব। মেয়েটাকে আপনার গাড়িতে তুলে হাইওয়ে রোড দিয়ে চলে যান। আসি, সেফ জার্নি। কুশলী কায়দায় সম্মতি বুঝিয়ে ডেরেককে বিদায় জানালো সাইদ। রাস্তার এপার শুনশান একটু, বেশ জনমানব শূন্য ফসলি ক্ষেত। এই সুযোগে ব্যাকসিট থেকে ঝামেলার বোঝাটা কাঁধে তুলে নিজের গাড়িতে নিয়ে গেলেন ডেরেক। পুরো সাক্ষাৎ আলাপ সিদ্ধান্তের সময় চোয়াল শক্ত করে কথা বলল, এখন মনটা স্বাভাবিক নেই। ঝুরঝুরে বালির মতো তার রঙিন নরম পোশাকটায় কি ধস নেমে গেল। 1 মাস, সির্ফ একটা মাস। এই 1 মাস কি ঢাকার তল্পিতল্পা গুটাতে আর মায়ের কাছ থেকে দূরে যাওয়ার জন্য যথেষ্ট? মা জননী কি ঢাকার বাইরে যাওয়াটা মেনে নিতে পারবে? চাকরির এতগুলো বছরেও মায়ের চোখ থেকে ওরকম দূরে থাকিনি সাই। আফসানা কাদিরের গর্ভ থেকে প্রথম ও শেষ সন্তান যে সে নিজে। এরপর সেই গর্ভের জরায়ু টিউমারের গ্রাসে ফেলে দেওয়া হয়েছে। এরপরও কি কাপুরুষের মতো চাকরির টানে যেতে চাইবে? স্টিয়ারিং ধরা হাত দুটো আস্তে আস্তে ঢিলে হয়ে আসলে আজও অন্তর্মুখী মনটা বিড়বিড় করে উঠল। যার প্রথম ও শেষ সন্তান শুধু আমি, আর কোনো দিন কোনো সন্তান যার কুলজুরে আসেনি আর আসবেও না। এত সব কিছু জেনেও অমানুষের মতো দায়িত্ব ফাঁকি দেব জানা নেই, জানিও না। বারবার আমাকে এমন কঠিন চ্যালেঞ্জের ভেতর ফেলা হচ্ছে। রক্ষা করুন ইয়া করিম, আই এম টোটালি ব্ল্যাক আউট। ডান হাতে কপাল টিপতে টিপতে পরিচিত কাউকে খুঁজতে লাগলো প্রিয়া। সাউন্ড বক্সের শব্দ দূষণের মাথা ভিতর অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে।
খাবারের সেকশনে সবাই খাবার খেতে বসেছে, কিন্তু মাথা ব্যথা যন্ত্রণায় মুখে কিছু তুলার মতো রুচি নেই। কপালের দুপাশ থেকে রক খিচে দুর্বহ একটা ব্যথা হচ্ছে, একদমই সহ্য করা যাচ্ছে না। আর সেখানে দাঁড়াতে না পেরে হনহনি সিঁড়ি দিয়ে নেমে যায় ফিহা। শব্দে ধুকবুক কাঁপুনিতে মাথাটা যেন বড্ড বেশি উঠেছে। চোখ মেলে কোনো রকমে তাকিয়ে দেখলো আরামে বসার মতো আহামরি তেমন জায়গা নেই, থাকলেও মানুষজন এখানে ওখানে ছবি তোলায় ভারী ব্যস্ত। ব্যথায় কপাল কুঁচকে থাকলে হঠাৎ যেন ওর মনে পড়লো একটু দূরেই তো খালি বাস দুটো থেমে আছে, ওখানে নিশ্চয়ই বিরক্তি করার কেউ থাকবে না। এমনকি সবাই আস্তে আস্তে আর বেরোতে যতক্ষণই লাগুক ততক্ষণে সে একচোট পাতলা করে ঘুমও দিতে পারবে। ইস, দুর্দান্ত একটা বুদ্ধি খেলেছে। এমন পাকা খেলোয়াড়ি বুদ্ধিগুলো পরীক্ষার হলে কেন আসে না? মির্জাপুরের মতো ছোট্ট মাথায় শুধু ফাজলামি ঘাপটি মেরে থাকে। পা চালিয়ে সেন্টার এরিয়া থেকে বেরোতেই আর কিছুমাত্র পথ হাঁটা দিতে হবে। বিশাল বাস দুটো রাখার জন্য তো বিশাল জায়গা রাখতে হবে। তাই আজগর জেঠু দূরের দিকেই বাস দুটো রেখে আসতে বলেছেন ড্রাইভারকে। নিরিবিলি মেঠো প্রশস্ত পথ, দুপাশ থেকে ঝিঝি পোকার একটানা ডাক, নিঝুম রাত্রির অন্ধকার ঘনানো স্তব্ধতা আর ময়মনসিংহের বুকে শান্তি ছড়ানো বাতাস, এসব শুষে নিতে বাসের কাছে পৌঁছালো ও। যাক, বাসের ভিতরে ড্রাইভার মামাটা লাইট ধরিয়ে গেছে। একা দুরন্ত সাহসী কপট মেয়ের মতো বাসের ঠিক মধ্যখানের একটা সিট বেছে প্রায় ঘুমানোর মতো বসে পড়ল ফিহা। এসি ঠান্ডা হওয়ায় শরীর মন জুড়ে এসে মাথাটাও যেন স্বস্তি অনুভব করছে। ফোমের তুলতুলে নরম সিটে ফুরফুরে আরাম, মন ঠান্ডা হলে দু চোখ জুড়ে রাজ্যের ক্লান্তি এসে জুটল। মিটে তন্দ্রায় তলিয়ে যেতেই সারাদিনের শূন্যতাটুকুর মাঝে কাল রাত্রের ওই মুখ, ওই ঠান্ডা ঘন স্বর, ওই স্বরের নিচে ভারী কিচালের কথাগুলো সবটুকুই বদ্ধ চোখের ক্যানভাসে ভেসে উঠল। অবচেতন মন যেন ছন্দে শুধিয়ে ওঠে। এ কেমন ভালোবাসা গো! কাছে থাকলে বড্ড জ্বালাই, দূরে থাকলে যন্ত্রণা, না পেলে কষ্ট বাড়ায়, সামনে থাকলে অবহেলা। এ কেমন কষ্ট বলুন, মন বোঝে না কিছুতে, হাজার সময় হাজার ভাবনা, শান্তি পায় না মনেতে। নিজের বোকা কথায় বুনন দেখে আনমনে হেসে ফেলল ফিহা। চোখ দুটো বন্ধ করে সিটের কোনায় জানালার মুখো হয়ে গুটুসুটি মেরে রইল। ঠান্ডা নিস্তব্ধতার ভিতরে হঠাৎ বাসটা মৃদুর ঝাঁকুনির মতো কেঁপে উঠলে কিছুটা বিরক্ত হলো যেন। ঠান্ডা হাওয়ায় খুব করে কাঁচতেই ঘুম জড়ানো কণ্ঠে ফিয়া বলল, বাসে আসতে উঠুন ড্রাইভার মামা, ঘুমাচ্ছি। ড্রাইভার মামার কোনো সারা শব্দই এলো না। কয়েক সেকেন্ড পুরোপুরি শান্ত থাকতে হঠাৎ ক্যাচ করে কিছু একটা আটকানোর শব্দ হলো। চকিতে ফিয়ে তন্দাচ্ছন্ন মন সহসা ধক করে উঠল। বুকের ভিতরে কুডাকা পাখিটা সেকেন্ডের মধ্যে হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিয়েছে। শটার মুখটা জানালার কাছ থেকে উঠাতেই দুম করে বাতিটা নিভে যায়। কেমন একটা দুর্বোধ্য ভয়ে সারা শরীর কাটাতে উঠেছে। হিয়া আল্লাহ পাক বলে দুরু করে কাঁপতে থাকা পাঁজরটা লম্বা নিঃশ্বাসের ভেতর হাতের তালু ঠান্ডা করে দিচ্ছে। বাসের সামনের দিকে ঘুটঘুটে অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, তবু বুকে জমা ভয়টা সামাল দিয়ে গলা তুলল ফিহা। গাড়ির ভিতরে কে আছেন? কে আপনি? কথা বলছে না কেন? এবার যেন চোখ সয়ে আসা অন্ধকারে কালো মূর্তিটা দেখতে পেল। নিশ্চল ভঙ্গিতে কুচকুচে মূর্তিটা ওকে যেন দেখছে। ব্যাপারটা ভাবতে গা ছমছম করে উঠে কেঁপে উঠল ফিহা। চিৎকার দেওয়া যাবে না ভুলেও। প্রচণ্ড ঠান্ডা মাথায় ব্যাপারটা এবার সামলাতে হবে, যে করেই হোক। ধীরগতিতে সিট থেকে দাঁড়িয়ে পড়তে হঠাৎ ওই মূর্তি সামনের থেকে এগোতে শুরু করলো। ভয়ে হাত পায়ের শিরাগুলো খিঁচুনি দিয়ে আসছে, তবু শক্ত করে নিজের সাহসিকতায় বুঝতে লাগলো। আরও একবার গলা উঁচিয়ে প্রায় চিৎকার করে বলল, কে আপনি? কথা বলছে না কেন? কেন এইদিকে এসেছেন? আপনি আর এক কদম এগোলে এক্ষুনি আমি অঘটন একটা ঘটিয়ে দেব। যদিও শেষের কথাটা মুখ ফুসকে এমনিতেই বেরিয়ে গেছে, তবু সেটা নিয়ে এখন ভাবনার বুদ্ধি খেলছে না। নিজেকে চূড়ান্ত রূপে বাঁচানোর জন্য সিট থেকে বেরিয়ে ধীরে পিছনের দিকে পিছুতে থাকেও। মাথা ঘাটাতে লাগলো ওর কাছে কি এমন কিছু আছে কিনা যেটা দ্বারা আহত করা সম্ভব।
দ্রুত মাথা কাটানোর পূর্বেই ওই কালো মূর্তিটা এতটা নিকটে এসে পড়ল যে কিছু বুঝে ওঠার আগেই হ্যাঁচকা টানে ডান কাঁধ থেকে ছিঁড়ে নিল ওড়নাটা। সেফটিপিনের খোঁচায় চোখ মুখ কুঁচকে উঠল। চরম ধাক্কায় ওকে সিটের উপরে শুইয়ে ফেলল মূর্তিটা। অস্পষ্ট অন্ধকারে দেখতে পেল ওর ওড়নাটা ডান হাতে পেঁচাচ্ছে ওই জানোয়ার। হাত পা ছুঁড়ে গলা ফাটিয়ে কিছু বলার আগে পাশবিক হাতে ওর মুখটা চেপে ধরে জবানটা প্রায় বন্ধ করে দিতে চাইল। ফিয়া নিঃশ্বাসের কষ্টে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। নখ দিয়ে ওই হাতের চামড়া যেন ছিঁড়ে আনতে চাইল। তবু পাষণ ভার হাতটা মুখ ও নাক থেকে নাক সরলে সর্বশক্তি দিয়ে মুষ্টি কষালো মুখে। শক্ত ঘুষিটা বোধহয় নাকের আশেপাশে লাগতেই কোকিয়ে ওঠা যন্ত্রণায় কয়েক কদম পিছিয়ে পড়ে মূর্তিটা। এই সুযোগে সিট থেকে উঠতেই শেষ সম্বল হিসেবে পায়ের হিল জুতোটা হাতে তুললেও চুলের মুঠিটা যেন খামচে ধরে পাষণ্ডটা। চিৎকার করে বারবার চেঁচিয়ে যাচ্ছে কাপুরুষ। অন্ধকারে একটা মেয়ের উপর পশুর মতো আচরণ করতে এসেছিস তুই? মা! চুল খামচে ধরার ফলে আর কিছু বলতে পারলো না ও। এসি বাস বলে জানালার পর্দাগুলোও দেওয়া। প্রবল জেদে চোয়াল জোড়া শক্ত করতে ডান হাত হিল জুতোটা তুলে নিয়ে এলোপাতারি হীরের অংশটা দিয়ে আঘাত করলো ফিহা। পরপর আঘাতে পাষণ্ডটা কোনোভাবেই মুখ তুলে তাকানোর সুযোগ পাচ্ছিল না। অস্পষ্ট আর্তনাদে দু একটা তীব্র শব্দ করতেই চুল খামচানো হাতটা প্রায় ঢিলে করে ফেলেছিল। ফিয়া নিজেকে ছাড়িয়ে ওই জুতোটা ওদিকেই ঢিল মেরে দৌড়ে পালালো দরজার মুখে। ঝটপট হাতে দরজার লকটা খুলে ফেলতেই আবারও দানবের মতো পিছন থেকে খামচাতে চাইলো জানোয়ারটা। সিঁড়িতে সবে পা দিতেই জানোয়ারটা হিংস্র থাবার আচরে ভাগনটা যেন ছিঁড়ে যাবার মতো পীড়া হলো ওর। গগন বিদারে আর্তনাদে বাঁকান ধরে দ্রুত বাঁশ থেকে বেরিয়ে পড়লেও ডান হাত দিয়ে দরজাটা সজোরে ধাক্কা মেরে আলতো বন্ধের মতো ঝটপট নামলো। শরীর ঝিমঝিম করে ব্যথায় পা টলে যাচ্ছে। অকস্থল থেকে এক দৌড়ে রাস্তার দিকে ছুটে যেতে হঠাৎ গগন বিদারী হর্নের জলজলে দুটো হেডলাইটের কাছে থমকে যায় ফিহা। দ্রুতগতি ওই গাড়ির কাছে চোখ মুখ খিচিয়ে দুই কান চেপে মা বলে তীব্র আর্তনাদ করলে চারধার যেন কাঁপিয়ে তুলল। বাতাসে বাতাসে গম গম করে উঠল মেরি ভীত স্বরটা। নীরের পাখিরা যেন প্রচণ্ড ভয়ে দূর আকাশে উড়াল দিয়েছে।